আসসালামু আলাইকুম। বাংলাদেশে পুলিশ প্রশাসনকে বিতর্কিত করার দায় কার? সবাই এক বাক্যে নিঃসন্দেহে বলবেন সেই দায় শেখ হাসিনার, সেই দায় শেখ হাসিনার সরকারের। তারা তিলে তিলে দীর্ঘ সময় পুলিশ প্রশাসনকে নিজেদের দলীয় লাঠিয়াল হিসাবে এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মদতদাতা হিসাবে তৈরি করে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে, পুলিশ বাহিনী নিজেরাই এমন একটি বাহিনীতে পরিণত হয়েছিল। বিশেষ করে কতিপয় পুলিশ অফিসার এবং তাদের কতিপয় পুলিশ সদস্যের কারণে গোটা পুলিশ প্রশাসনই দেশে বিদেশে ব্যাপক ইমেজ সংকটে পড়ে যায় এবং সেই সঙ্গে বিতর্কিত হয় এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিতর্কিত প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয় এই পুলিশ বাহিনী। শুধু তাই নয়, আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই ছাত্র জনতার বিপ্লবের পর এখন পর্যন্ত পুলিশের মনোবল ফিরেনি, পুলিশ কাজে যোগদান করতে পারছে না ভালোভাবে। পুলিশের মনের মধ্যে, পুলিশের মনোজগতে অনেক কিছু উঁকি দিয়ে বেড়াচ্ছে। আর পুলিশ সদস্যদের মধ্যে যারা ব্যাপকভাবে সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তারা তো গা ঢাকা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই আলোচনার গভীরে যাব। দায় কি শুধুই শেখ হাসিনার, নাকি আরও কারো দায় আছে, সেই আলোচনা করব। সেই আলোচনায় যাবার জন্য কয়েকটি ঘটনা, কয়েকটি প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করি। মূলত এই প্রেক্ষাপটগুলো এই ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পূর্বে যে আন্দোলন হয়েছে, এই সময়ের কতিপয় ঘটনা। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই খুব হাইলাইটস করে প্রচার করেছে। বিশেষ করে শেখ হাসিনার সরকারের যারা উচ্ছিষ্টভোগী ছিল তারা বড় করে প্রচার করেছে। বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় অনেক বেশি হামলা করেছে ছাত্র জনতা, অনেক পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে, অনেককে পুড়িয়ে মেরেছে। কিন্তু এর বিপরীতে পুলিশ দীর্ঘ 16 বছর ধরে যে নির্যাতন চালিয়েছে, দীর্ঘদিন ধরে নির্যাতনের ধারাবাহিকতায় এসে জুলাই মাস জুড়ে যেই আন্দোলন হয়েছিল ঢাকাসহ সারা দেশে, সেই আন্দোলন দমন করতে গিয়ে যে নির্মম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে পুলিশ প্রশাসন, সেই নির্মম নিষ্ঠুরতার দায় কার? সেই দায় মেটাতে গিয়ে ছাত্র জনতা কিন্তু শেষ পর্যন্ত পুলিশকে প্রধান প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছিল। যে কারণেই কিন্তু আজকে পুলিশ প্রশাসনের সঙ্গে মানুষের তথা জনগণের আজকে দূরত্ব তৈরি হয়েছে। বাস্তবে কি সেটি হবার কথা ছিল? দেশের জনগণ তো হওয়ার কথা ছিল প্রশাসনের বন্ধু। জনগণের পাশে প্রশাসন তার আইন শৃঙ্খলা নিয়ে সবসময় হাজির হবে, মানুষের জন্য সহযোগিতা করবে। সেটি না করে প্রশাসন হয়ে গিয়েছিল জনগণের শত্রু। পুলিশ প্রশাসন জনগণের কাছ থেকে চাঁদা আদায় থেকে শুরু করে হত্যা, হুমকি, মামলা এবং কি ট্রাফিক পুলিশ পর্যন্ত বিভিন্নভাবে গাড়ির, বিশেষ করে গাড়ির ড্রাইভার, যারা বিভিন্ন পেশার ড্রাইভার রয়েছে, ড্রাইভার থেকে শুরু করে উবার পাঠাও চালক, প্রত্যেকের কাছ থেকে বিভিন্নভাবে মামলা দিয়ে অর্থ আদায় এবং বিভিন্ন ধরনের পন্থা অবলম্বনের ফলে এদেশের পুলিশ প্রশাসন নানাভাবে বিতর্কিত হয়ে গিয়েছিল। জনমনে জনক্ষোভ, জনরোষ ছড়িয়ে পড়েছিল এবং এত বেশি ছড়িয়েছিল যেন পুলিশ প্রশাসন সত্যিকার অর্থেই শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এমন বিতর্কিত পুলিশ প্রশাসন আর কোথাও হয়েছে কিনা তা সত্যি নজিরবিহীন। সুপ্রিয় দর্শক, আসুন দু একটি বিষয় বলি। একটি হচ্ছে যে গত 5 আগস্ট যে বিপ্লব হয়েছে, বিপ্লবের পরেই আমরা দেখলাম যে পরের দিন পুলিশ প্রশাসন, বিশেষ করে পুলিশের ইন্সপেক্টর এবং কনস্টেবল লেভেলের যারা রয়েছেন তাদের একটি অ্যাসোসিয়েশন রয়েছে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা কর্মবিরতির ঘোষণা দেয়। আর এর পরেই ফ্যাসিবাদী স্বৈরাচারী পতিত সরকারের শেষ যে আইজিপি ছিলেন, তিনি তার গোপন স্থান থেকে ভিডিও বার্তায় পুলিশ প্রশাসনকে দৃঢ় মনোবল নিয়ে তাদের কাজে যোগদান করার আহ্বান জানান। সুপ্রিয় দর্শক, উনি আত্মগোপনে থেকে কেন ভিডিও বার্তা দিলেন? এটিই তো দুর্বলতার প্রকাশ। এই দুর্বলতার মধ্য দিয়েই তো তার পুলিশ প্রশাসন আরও বেশি ভয় পেয়ে গিয়েছে। উনি গোপন স্থান থেকে ভিডিও বার্তা দিয়ে তার পুলিশ প্রশাসনকে তিনি যে সাহস যোগানোর চেষ্টা করলেন, তিনি কি একবারও ভেবে দেখলেন না তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন? তিনি হামাসের রাজনৈতিক শাখার প্রধান নন যে তিনি কোনো গোপন স্থান থেকে ভিডিও বার্তা দেবেন আর তার কর্মীরা অক্ষরে অক্ষরে পালন করবে। তিনি কোনো আদর্শিক দলের, রাজনৈতিক দলের নেতা নন। সুপ্রিয় দর্শক, তিনি একজন প্রশাসনের প্রধান, তার ভূমিকাও ছিল প্রশাসনের মতো। শুধু তাই নয়, তিনি একই সঙ্গে ওই 6 তারিখে ভিডিও বার্তায় দেশের ছাত্র জনতা অর্থাৎ ছাত্র নেতৃত্ব এবং রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে তিনি অনুরোধ জানান যে সাধারণ মানুষদেরকে যেন আহ্বান জানানো হয় তারা পুলিশের উপরে এবং পুলিশের স্থাপনার উপরে হামলা না করে। সুপ্রিয় দর্শক, এই আহ্বান কেন এসেছিল? কারণ এসেছিল এর আগে, বিশেষ করে 5 তারিখে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে অনেকগুলো থানায় হামলা হয়েছিল
এবং সেই হামলার অনেক কারণ ছিল, এত কারণ তো আর ব্যাখ্যা করতে পারবো না। আমি যদি বলি ঢাকায় প্রত্যক্ষদর্শী হিসেবে ওই দিন সারাদিনের ঘটনা বলি এবং ওই দিন রাতে যা যা হয়েছিল সেগুলোই যদি আপনাদের সামনে বলি তবুও বেশ সময় লেগে যাবে, সংক্ষেপে বলি। আমি উত্তরা থেকে, মূলত উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর শাহালি হয়ে, মিরপুর হয়ে, গণভবন হয়ে, শাহবাগ হয়ে বিভিন্ন অঞ্চল ঘুরে এসেছিলাম। সেই ঘুরতে গিয়ে আমি আমার যে রাজনৈতিক প্রজ্ঞা আর সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে যা যা দেখেছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, পালিয়ে চলে গেছেন, এরপরও পুলিশ কতটা বেপরোয়া ছিল। মিরপুরে সেখানে পুলিশ গুলি করে বেশ কয়েকজনকে, অর্থাৎ মিরপুর মডেল থানা যেটিকে বলা হয়, বেশ কয়েকজনকে হত্যা করে, এগুলো আমার নিজ চোখে দেখা। এরপরে আমরা দেখলাম যে রাতে যখন আমি ফিরতে যাই তখন দেখলাম যে খিলক্ষেত থানার সামনে পুলিশের গাড়ি কয়েকটা পড়ছে। খিলক্ষেত থানা, সেখানে তারা গেটে আগুন জ্বলছে জন্য গেটের সামনে দিয়ে আর কেউ যাচ্ছে না এবং সেখানে আন্দোলনকারীরা সেখানে থেমে থেমে বিক্ষোভ করছে। আর এদিকে এসে আমরা দেখলাম যে উত্তরা পূর্ব থানা, যেখানে তখনও পুলিশ গুলি করে যাচ্ছে। এটি দেখে এসে যখন আমি অফিসে এসে রাতভর যেসব নিউজ সংগ্রহ করে নিয়ে আসলাম, নিউজগুলো প্রকাশ করার জন্য কাজ করছি, এক মুহূর্তের জন্য স্থির হতে পারছি না। রাত যত গভীর হচ্ছে ততই প্রতিবিপ্লবের খবর আসছে চারদিক থেকে। এমন খবর আসছে যে বিভিন্ন জায়গায় গুলি করছে, এমনকি রাজারবাগ পুলিশ লাইনে গুলি চলছে, রামপুরায় গুলি চলছে, সাভার ক্যান্টনমেন্টে গুলি করছে এই ধরনের খবরে অনেক বেশি উদ্বেগ ছড়াচ্ছিল। সুপ্রিয় দর্শক, আমি আমার একজন সংবাদকর্মী, তিনি অন্য একটি জাতীয় বড় গণমাধ্যমে কাজ করেন, তিনি মাঝরাতে আমাকে বললেন যে রামপুরাতে এবং যেটি হচ্ছে সেখানে বাড্ডা থানার পুলিশ তারা গুলি করতে করতে, প্রচুর পরিমাণে গুলি করছে এবং সবশেষে তারা গুলি করতে করতে বের হয়ে তারা রাস্তা দিয়ে মার্চ করছে, কোনো একদিকে যাচ্ছে। এরা কি আসলে পুলিশ নাকি এরা রয়ের সদস্য? ঠিক একই ধরনের কথা আমি একের পর এক ফোন পাচ্ছিলাম। আবার অ্যাট দ্য সেম টাইম কিছুক্ষণ পরেই জানতে পারলাম যে সাভারে মূলত সেখানে সেনানিবাসী এবং সেনাবাহিনীর দু একজন সদস্যও নাকি গুলিবিদ্ধ। সেখানে নাকি রয়ের সদস্যরা সাভার ক্যান্টনমেন্টে হামলা করেছে বা গুলি করছে সেনাবাহিনীর উপরে। বিষয়গুলো তাৎক্ষণিকভাবে সত্যতা মেলানো যাচ্ছে না, কিন্তু কিছু ভিডিও আসতেছিল খুব দ্রুত, এত বেশি ভিডিও আসছিল, ভিডিও শেয়ার হচ্ছিল, তা দেখেও কিন্তু অবিশ্বাস করার মতো কিছু ছিল না, বিশ্বাসযোগ্য ভিডিও আসছিল। তখন আমি আমার ওই সংবাদকর্মী তাকে আশ্বস্ত করলাম, ঘটনা এমনও হতে পারে যে কোনো থানায় আর পুলিশ নিরাপত্তা বোধ করছে না। তারা নিজেদের নিরাপত্তার জন্য, যেহেতু একজন ব্যক্তি যার কাছে অস্ত্র রয়েছে, শেষ পর্যন্ত সে তার নিজের নিরাপত্তার জন্য অবশ্যই ওই অস্ত্রের শেষ গুলিটি পর্যন্ত ব্যবহার করবে, এটি খুবই স্বাভাবিক একটি কমন সেন্স। তাই তারা হয়তো নিজেদের আত্মরক্ষার জন্যই গুলি করতে করতে রাজারবাগের দিকে চলে যাচ্ছে, তেমনটিও হতে পারে, বা নিরাপদ আশ্রয়ের দিকে তারা জোটবদ্ধভাবে দলবদ্ধভাবে থানা ত্যাগ করে চলে যাচ্ছে। এতদিন পর এসে সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য হলো। আপনারা গত দুদিন আগে একটি ভিডিও ভাইরাল দেখেছেন যে আশুলিয়া থানায় সেখানে পুলিশ কীভাবে ফ্যানের উপরে লাশ স্তূপ করেছে এবং সেই লাশে আগুন জ্বালিয়ে দিয়েছে, এবং তারপরে তারা সেখান থেকে একযোগে থানা ত্যাগ করে ওসির নেতৃত্বে তারা চলে যাচ্ছিল। যখনই সাভার পল্লী বিদ্যুৎ, যেখানে তার পাশ দিয়ে ক্যান্টনমেন্টের অবস্থান, ওই পর্যায়ে গিয়েছিল, তখন ওদিক থেকে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনার সন্ধানে আসতেছিল, তখন তারা সেনাবাহিনীর উপরেও গুলি ছুড়ে। কতটা বেপরোয়া হয়ে গিয়েছিল পুলিশ। এবং পত্রপত্রিকার তথ্য অনুযায়ী আমরা জানতে পারি যে দুজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছিলেন এই ঘটনার পরে। তখন আরও সেনাবাহিনীর সদস্যরা এসে ওই সব, অর্থাৎ আশুলিয়া থানার সব পুলিশকে সেখানে পল্লী বিদ্যুৎ এলাকায় সবাইকে ঘেরাও করে ফেলে এবং সেই সময় জনগণকে সেনাবাহিনী আশ্বস্ত করতে সক্ষম হয়, তাদের কাছ থেকে অস্ত্র জমা নেয়। সুপ্রিয় দর্শক, এরপরে কী হয়েছে জানি না, তবে আশুলিয়া থানায় সেখানে মানুষকে মেরে যেভাবে ভ্যানের উপর স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এই ঘটনার প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এখন আসুন, পুলিশ বাহিনীর এরকম দানব হয়ে ওঠার পেছনে কে দায়ী ছিল? সুপ্রিয় দর্শক, কেন পুলিশের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছিল? র্যাব এবং পুলিশের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা কেন এসেছিল? এই নিষেধাজ্ঞার পিছনে তাদের দুর্নীতি, গুম, খুন, এই সমস্ত ঘটনার প্রভাব ছিল। পুলিশ বাহিনীকে একটি গুম বাহিনীতে পরিণত করা হয়েছিল, পুলিশ এবং র্যাব বাহিনীকে একটি ক্রসফায়ারে দেওয়ার যন্ত্রে পরিণত করা হয়েছিল, দলীয়ভাবে নিজেদের সুরক্ষা কবচ বানানো হয়েছিল এবং বিরোধী দলের মতকে দমন করার জন্য এই বাহিনীকে পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছিল। বিরোধী দল যেন মাঠে দাঁড়াতে না পারে, কোনো সভা সমাবেশ মিছিল না করতে পারে, তার জন্য তাদের পেছনে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়া হয়েছিল। শুধু কি তাই,
কেউ যদি ঘরের মধ্যে কোনো মিটিং করবে, বৈঠক করবে, সেটিও করতে দেওয়া হয়নি। খুবই সাধারণ বিষয়। জামাতের এবং অন্যান্য ইসলামী দলের কর্মীরা তারা সীমিত 2-3 জনের একটি বৈঠকও করতে পারেনি, এমনকি নারীরা পর্যন্ত বৈঠক করলেই বা তারা এমনও কথা এসেছে কোরআন হাদিস শিক্ষার জন্য তারা বসেছে, অথচ তাদেরকে ধরে নিয়ে গিয়ে জঙ্গিবাদী বৈঠক বলে চালিয়ে দিয়েছে এই র্যাব, এই পুলিশ, এই ডিবি। এই তো ঘটনা। যদি তাই হয় তাহলে পুলিশ প্রশাসন সব নীতি নৈতিকতার ঊর্ধ্বে উঠে, আমি সব পুলিশকে বলছি না, কিন্তু পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আর সেই সঙ্গে তাদের দোসর বিভিন্ন ইন্সপেক্টর এবং কনস্টেবল, বিশেষত এর মধ্যে অধিকাংশ ছিল 2-1টি জেলার, এই জেলার মানুষগুলো থেকে শুরু করে অন্য যারা দলীয় ক্যাডার ছিল, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা এই অস্ত্রকে, জনগণের কেনা অস্ত্রকে জনগণের টাকায় বেতন পেয়ে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল, শক্তি প্রয়োগ করেছিল। এই শক্তির ফলে আজকে গোটা বিশ্বে বাংলাদেশের পুলিশ প্রশাসন বিতর্কিত হয়ে গেছিল। তাহলে এখান থেকে ফেরার কোনো পথ কি আছে? পুলিশের মনোবল ফেরানোর কোনো পথ কি আছে? অবশ্যই আছে। এই পুলিশ প্রশাসনকে বিতর্কিত করার পেছনে আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনা, তার দলের যারা সিনিয়র কর্মী ছিলেন বা সিনিয়র নেতা ছিলেন, তারা থেকে শুরু করে তার দলের উপদেষ্টা এবং বিভিন্ন প্রশাসনে তার যারা সিভিল সোসাইটির অংশ হিসাবে তার যারা পরামর্শদাতা ছিলেন, এই পাপের দায়ভার সবার উপরেই বর্তায়। ওই আওয়ামী মোনা শিক্ষাবিদ থেকে শুরু করে সাংবাদিক, সুধী সমাজ যারাই রয়েছেন, প্রত্যেকের উপরে এই পাপের দায়ভার বর্তায়। এই কারণে তারা পারতেন পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ রাখার ব্যবস্থা করতে, তারা পারতেন পুলিশ প্রশাসনকে প্রশিক্ষণ দেওয়ার। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, এরপরও তারা নির্বিচারে গুলি করছে যাত্রাবাড়িতে, রামপুরায়, আশুলিয়ায়, মিরপুরে, আরও বিভিন্ন জায়গায়, উত্তরায়। কেন? তারা কি এতটুকু বোধ, বিদ্যা, বুদ্ধি তাদের নেই যে তারা কি করছে? এতটুকু শিক্ষা দীক্ষা নেই? তাহলে তাদের কি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল? আসলেই তাদের কোনো শিক্ষা দীক্ষা ছিল না। তারা শুধু বুঝতো অস্ত্র, তারা শুধু বুঝতো গুলি, এবং এটি দিয়ে বিরোধী মতকে দমন করতে হবে এবং শেখ হাসিনাকে আজীবন তাদেরকে শাসন ক্ষমতায় রাখতে হবে 100 বছরের জন্য। এই শিক্ষা নিয়েই যেন তারা পুলিশ প্রশাসন হয়েছিল। তাই এই পুলিশ প্রশাসনকে ভেঙে দিয়ে অবিলম্বে নতুন পুলিশ প্রশাসন, যাদের মনোবল চাঙ্গা থাকবে, যারা জনগণের বন্ধু হবে, যারা জনগণের জন্য কাজ করবে, তেমন পুলিশ প্রশাসন তৈরি করা এখন সময়ের দাবি। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।